কংগ্রেস দলের জন্য ভোট আমার মনে হয় না আলাদা করে কিছু আছে। কংগ্রেস দল একটা প্রাগৈতিহাসিক দল হয়ে গেছে। যার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি হারেননি, মানে না হারার একটা রেকর্ড আছে অন্তত সাম্প্রতিককালে 5টা লোকসভা নির্বাচনে। ফলে এটা আপনার কাছে একটা রিস্ক হয়ে গেল না যদি হেরে যান? এটা রেপুটেশনের বিষয়। একটা কথা মাথায় রাখবেন যে 5বার সাংসদ হচ্ছে, চাপটা কিন্তু তার। বহরমপুরে যিনি সাংসদ ছিলেন তার বিরুদ্ধে কোনোদিনই কোনো ভালো প্রার্থী ছিল না এবং ফাঁকা মাঠে উনি গোল দিয়ে গেছেন প্রতিবার। এবারে কিন্তু উনি ফাঁকা মাঠে গোল দেবেন না, ওনাকে বেশ কষ্ট করে জিততে হবে। আর আমার মনে হয় যে তারা কঠিন হবে ওনার। একটা দল যেটা রিজিনাল পার্টি, একটা বাংলার দল, সেটা হঠাৎ করে গুজরাটের একজন মানুষকে নিয়ে চলে এলো একটা ক্রিকেট প্লেয়ার বলে। এটা একটা মানে অতি সহ্য বলা যায়, বা মানুষকে একটা অবিবেচক মূর্খ মনে করলে এইরকম ধরনের ক্যান্ডিডেটকে কোনো দল আনে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে এসে পৌঁছেছি বহরমপুরে, এবং বহরমপুর মানেই হাই ভোল্টেজ একটা কেন্দ্র। একদিকে অধীর চৌধুরী এবং পাশাপাশি বিজেপি প্রার্থী করেছেন এলাকার ভূমিপুত্র ডাক্তারবাবু, নাম এখানে লেখা আছেন ডাক্তার নির্মল কুমার সাহা, এবং ডাক্তারবাবু আমার সঙ্গেই আছেন এই মুহূর্তে। এবং প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আপনার সঙ্গে প্রথম আমার কথোপকথন। বহরমপুরের প্রার্থী, আলাদা উত্তেজনা কাজ করছে, সারা বাংলা তাকিয়ে আছে আপনার দিকে। হ্যাঁ, আমিও উত্তেজিত, কিন্তু আমি পরিশ্রম করছি। আমি মানুষের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে আমি একজন আদ্যপান্ত রাজনৈতিক লোক। আমি ডাক্তারের বাইরেও আমার একটা আলাদা সত্তা আছে, এবং সেই সত্তার মধ্যে আমার রাষ্ট্রবোধ আছে, আমার জাতীয়তাবোধ আছে, আমার রাজনৈতিক সচেতনতা আছে। এবং এই রাজনৈতিক সচেতনতা থেকে আমার ভোটে দাঁড়ানো, এবং এই ভোটে দাঁড়িয়ে আমি প্রমাণ করতে চাই যে আজকের এই মুহূর্তে যে বাংলায় যে পলিটিক্স চলছে, সেই পলিটিক্সটা একটা ভ্রান্ত মিথ্যে পলিটিক্স, যার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। এবং সেই জন্যই আমি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে এই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার বাড়ির বাইরে বোর্ডগুলো খুব ইন্টারেস্টিং। আপনাদের প্রতি বিনীত নিবেদন, এখানে সমস্ত অসুখের ভালো চিকিৎসা করা হয় না। এই লেখাগুলোর মানেটা কি? মানে কেবলমাত্র অপারেশনের প্রয়োজন অথবা সার্জিক্যাল রোগের চিকিৎসার জন্য নাম লিখে অপেক্ষা করুন? এগুলোর ব্যাপারটা হচ্ছে যে আর কিছুই নয়। আমি এতদিন এখানে চিকিৎসা করছি, মানুষের একটা অদ্ভুত ধারণা আছে যে আমি সব লোকের রোগ সারাতে পারি, এবং সেই জন্য আমি সার্জেন, সুতরাং সার্জিক্যাল পেশেন্টই আমার কাছে আসা উচিত। কিন্তু দেখা যাবে জ্বর, জ্বালা, চোখের অসুখ সব আমার কাছে আসে, এবং এসে তারা আমাকে যখন দেখায় তখন দেখা যায় তাদের সময়টা নষ্ট হয়েছে। এই তাদের আমাকে দেখানোর বাসনা থেকে তাদের সময়টা যাতে নষ্ট না হয়, সেই জন্যই তাদেরকে জানিয়েছি যে আমি শুধুমাত্র সার্জেন, এবং আমি সার্জারিটাই ভালো করে করি। তুমি জ্বর জ্বালা হলে তুমি ফিজিশিয়ানকে দেখাও, শুধু এই কথাগুলো এখানে লেখা আছে। আমি গুগলে রিসার্চ করতে গিয়ে দেখছিলাম অনেক মানুষের আপনি চিকিৎসা করেছেন কম খরচে, বিনা পয়সায়। আমি রিসার্চে এটা দেখছিলাম। এটা কি পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে করতে শুরু করেছিলেন? একদম নয়। আমি বেসিক্যালি আমি হসপিটাল ওরিয়েন্টেড ডাক্তার। আমি সারাটা জীবন হাসপাতাল বিশ্বাস করে ডাক্তারি করেছি। তার সঙ্গে চেম্বার করা যেটুকু না করলে নয় সেটুকু। আমার কোনো নার্সিংহোম নেই, বা আমার ব্যক্তিগতভাবে কোনো যে আলাদা করে পার্সোনালি কোনো ক্লিনিক বা ওষুধের দোকান বা কোনো, একদম এর বাইরেই আমি দাঁড়িয়ে আছি। সুতরাং আমি চিকিৎসা করছি চিকিৎসক হিসাবে, সার্জারি করেছি সার্জন হিসাবে, এর বাইরে আমার কোনো অস্তিত্ব নেই। আর রাজনীতি করছি পুরোদস্ত রাজনীতিক লোক হিসাবে। তার মানে সার্জারি আর করবেন না? সার্জারি এখন কোন জায়গায়? সেইটা সার্জারি করবো না। রাজনীতি করলে যে সার্জারি করা যাবে না এটা কিন্তু নয়। আমি রাজনীতি যদি করিও তাহলে সার্জারি করতে তার তো কন্ট্রাডিকশন নেই। আমি ডাক্তারি করতেই পারি, আমি ডাক্তার ডাক্তারি করবো না কেন? সেটা করতেই পারি। কিন্তু এটা আমি বলতে পারি যে যেমন ধরুন অনেক উকিল আছেন, কপিল সিব্বাল আছেন, আছেন, তারা সবাই হার্ডকোর প্রফেশনাল। তা আমি রাজনীতি করতে করতে যদি তার ফাঁকে আমি সময় পেয়ে মানুষের যদি ভালো চিকিৎসা করতে পারি, এটা তো মানুষেরই সুবিধা। আমি একজন ভালো চিকিৎসক হব, এটা আমার প্রতিষ্ঠা করব, এটা আমার প্রাইমারি কাজ। কারণ চিকিৎসক হিসেবে আমি অস্বীকার করতে পারি না নিজেকে। বিজেপির হয়ে লড়ছেন বহরমপুরে। বিজেপি সে অর্থে তো কোনোদিন ছিল বলে তো জানতাম না। বহরমপুরে বিধানসভায় বিজেপি জিতেছে, এবং মুর্শিদাবাদ জেলায়, এবং এবার এখানে বহরমপুরটা একটা রাষ্ট্রবাদী জায়গা। এখানে বহরমপুর রাষ্ট্রবাদী, এখানে রাষ্ট্রবাদী শক্তিটা বেসিক্যালি এটা অধীরদার নিজেকে যেভাবে। কংগ্রেস দলের জন্য ভোট আমার মনে হয় না আলাদা করে কিছু আছে। কংগ্রেস দল একটা প্রাগৈতিহাসিক দল হয়ে গেছে। এটা একটা সময় ছিল, তার সেই পুরনো কথা বলে মানুষকে বোঝানো যে কংগ্রেস বলে এক সময় দল ছিল, তার জন্য ভোট দিন। কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছে কংগ্রেস দলের অস্তিত্বহীনতায় ভুগছে, এবং আমার নিজের বিশ্বাস যে কংগ্রেস এবং যখন সিপিএমের সঙ্গে সে অ্যালাইড করেছে তখন ধরে নিতে পারেন কংগ্রেস দলের
নাভিশ্বাস উঠে গেছে। তারপর যখন প্রচারে নামলেন দেখছি অনেক লোকফোকও জড়ো হয়েছে আপনার সঙ্গে ঘুরছে, এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। ইনি আমাদের জেলার সভাপতি বিজেপির শাখারব সরকার, উনি আমার কি বলবো, উনি আমার কৃষ্ণ আর আমি হচ্ছি অর্জুন। উনি আমার সারথি, উনি আমাকে পথ পরিচালনা করছেন এবং উনি যেখানে যেখানে আমাকে যেভাবে বলছেন সেভাবে আমি এগোচ্ছি। না এমনি আপনি যখন চিকিৎসক হয়েছিলেন আপনার আশেপাশের পরিসরটা এবং রাজনৈতিক প্রার্থী হয়েছেন তার আশেপাশের পরিসরটা তো বদলেছে, এই নিজেকে কতটা বদলাতে হলো ডাক্তার? বদলে ফেলেছি, আমি এখন পুরোদস্তর একটা রাজনৈতিক লোক এবং আমি আনন্দ পাচ্ছি, আমি খুব আনন্দের সঙ্গে রাজনীতি করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মাঠে নামছি, গ্রামে গ্রামে ঘুরছি, আমার কোনো খারাপ লাগার জায়গা নেই, বরঞ্চ আমি আনন্দ পাচ্ছি এবং আমি এনজয় করছি এটাকে, এই লড়াইটাকে আমি এনজয় করছি এবং আমার লড়াইয়ের আসল উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। আমি আপনাকে বলছিলাম যে এখনকার যিনি আছেন আমাদের রাজ্যে যে মাথা, তার মতো মিথ্যাবাদী একজন হয় না। সেই মিথ্যা কথার উপর ভরসা করে মানুষ ভোট দেয় আর ঠগে। আমার সেই প্রতিষ্ঠা করার সময় এসছে যে এই মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করতে হবে এবং মানুষকে সত্যটাকে প্রতিষ্ঠা করতে হবে। প্রথম কে ফোন করে জানালো যে আপনি প্রার্থী হচ্ছেন? আমি টিভিতে দেখেছি, আমার নাম আমি প্রথম টিভিতে দেখেছি। আমি তখন অপারেশন করে ফিরছিলাম, হঠাৎ করে আমি দেখলাম অনেক মেসেজ ঢুকছে। আমি বাড়িতে এসে ফোনটা খুলে দেখছি, আমাকে সবাই বলছে টিভিটা দেখ, কনগ্র্যাচুলেশন। তখন আমি বুঝলাম যে আমার নাম এসছে। আমি এবার ছুটে গিয়ে বিজেপি পার্টি অফিসে আমার সভাপতির সঙ্গে গিয়ে বসলাম, মিডিয়ার লোকেরা এলো, আপনি প্রার্থী হচ্ছেন। আমি এইভাবে আমার প্রার্থী হওয়াটা। এবং বাড়ির লোকেরা কি বললো? বাড়ির লোক মেনে নিল? চমকে গেছিলো, বাড়ির লোকেরা চমকে গেছিলো যে আমার প্রার্থী নাম ঘোষণা হওয়ার পরে। মানে আমি রাজি হয়েছিলাম যে আমি প্রার্থী হব, কিন্তু সেটা যে প্রথম লটেই হবে এবং প্রথমবারই আমার নাম ঘোষণা হবে কেন্দ্র থেকে, এটা আমি অত বড় আশা করিনি। সেজন্য আমি নিজেকে গর্বিত অনুভব করি। রাজ্য স্তরে কোনো নেতার সঙ্গে কথা হলো? সবার সঙ্গে কথা হয়েছে, তারপরে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে, শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে, সমস্ত স্তরের নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং আমি তাদের অত্যন্ত কাছের লোক, প্রিয় লোক। হ্যাঁ, এবং যেহেতু আমি একটা ভিন্নতর প্রফেশন থেকে ঢুকেছি, সুতরাং তাদের কাছে আমি খুব আদরেরও বলতে পারেন। তারাও চাইছে দেখাতে যে অ্যাটলিস্ট এখন তো বললাম না, রাজনীতিটা হওয়া উচিত ভালো মানুষদের। এই ভালো মানুষের রাজনীতিকরণটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, এককভাবে নয়। অনেক অজিতদা অনির্বাণদা প্রকাশ করার চেষ্টা করছেন। এভাবে প্রতিষ্ঠা করার পরে ভালো মানুষরা রাজনীতিতে আসবেন এবং ভালো মানুষরা যখন রাজনীতিতে আসবেন তখনই দেশটা সুন্দর হবে। আজকে বিদেশে দেখুন না, বড় বড় মানুষ যারা, তারা রাজনীতি করেন, এটা আলতু ফালতু গুন্ডারা রাজনীতি করেন না, চোরা শিকারবাড়িরা রাজনীতি করে না, সব তো ডাকাত ধরা পড়ছে, জেলের পিছনে চলে যাচ্ছে। তো তারা রাজনীতি করলে তো আপনি বুঝতেই পারছেন দেশের অবস্থাকে, যে ডাকাত এইসব শিক্ষামন্ত্রী একটা চোর হয়, সেই শিক্ষার কী ব্যবস্থা করবে? তা আপনি ভাবতে পারেন যে একটা মানি ভরছে যিনি শিক্ষার অধিকর্তা, তিনি একটা পয়সা খেয়ে সব মাস্টারগুলোকে ঘোলা জলে ঢুকিয়ে দিয়েছে। তা শিক্ষাটা কী অবস্থা হয় বলুন তো? এইটা দেবপ্রিয় মল্লিক, কী বলে, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য কেলেঙ্কারি চোর, একদম আপাদমস্তক কোটি কোটি টাকা চুরি করেছে, জেলে বসে পচে আছে, জীবনে বেরোতে পারবে কিনা সন্দেহ। তারা সব আমাদের মন্ত্রী হয়ে বসে আছে। এটা ভাঙতে হবে। আপনি বাঙালি বিশ্বাস করেন এটা ভাঙতে হবে? আর কোনো রাষ্ট্রে দেখতে পাবেন এরকম এত মানুষ, এক দলের এতজন জেলের মধ্যে বসে আছে? এটা তো ভাবা উচিত মানুষের। আর যিনি প্রধান তিনি জানতেন না, কথা বিশ্বাস করা যাবে? উনি প্রধান জানতেন না যে এতগুলো চোর দলের মধ্যে, মন্ত্রিসভার মধ্যে বসে আছে? এটা তো অস্বীকার করবেনটা কি করে? এটা পাক্কা চোর, একদম এত চোর ভাবা যায় না এটা। শুভেন্দু এবং সুকান্ত মজুমদার কোনো পরামর্শ দিলেন, মূল্যবান পরামর্শ, মানে কি বললেন ওরা? না, আমার সঙ্গে আমাদের পরামর্শ হচ্ছে আপনি কাজ করুন, মানুষের কাছে পৌঁছান। আমার কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেটা মূল ভারতীয় বিকশিত ভারত এবং নরেন্দ্র মোদী কী করেছেন এটাকে প্রকাশ করা, এটাকে পৌঁছে দেওয়া, এইটা আমি করছি। আর ব্যক্তিগত নির্মল শাহকে মানুষ চেনে, ব্যক্তিগত নির্মল শাহ হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি। এবারে যে ভোট মানুষ যাকে দেবে, যে বেশি ভোট পাবে সে জিতবে, যে ভোট পাবে না সেই জিতবে। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক ফ্যাক্টর প্লে করে। আপনি আমাকে ওয়ান ডে কথা বলছিলাম, ওইরকম ইচ অ্যান্ড এভরি স্টেপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মানুষের মন বোঝা অত্যন্ত কঠিন। আমি চেষ্টা করছি মানুষের মন বোঝতে, আমার মন মানুষকে রাখার চেষ্টা করছি। অবশ্যই ডাক্তারবাবুর সাথে রাজনৈতিক কথা না বলে থাকাটা অনেক বেশি কঠিন। মানে চিকিৎসক হলেও অরাজনৈতিক কথাবার্তা খুব চট করে তিনি বলতে রাজি নয়। রাজনীতির কথা ডাক্তারবাবুর চেম্বারে, যেখানে রুগী বসতেন, সেখানে গিয়ে আমরা বাকি রাজনীতির কথাবার্তা বলি। চলুন ডাক্তারবাবু ভিতরে যাওয়া যাক, চলুন। যখন আমি নামলাম বহরমপুর স্টেশনে, সকলে ডাক্তারবাবু বলে আপনি পরিচিত এলাকায়। ডাক্তারবাবু হঠাৎ করে রাজনৈতিক প্রার্থী হয়ে গেল কেন? মানে রাজনৈতিক দর্শন তো এর আগেও হয়তো নিঃসন্দেহে ছিল, এই ট্রানজিশনটা কীভাবে দেখেন আপনি? না, পরিষ্কার যে আমি কিন্তু অরাজনৈতিক লোক নই। মানে ছোটোবেলা থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত। ইভেন মানে এমার্জেন্সির সময় আমি বলতেই পারি যে এমার্জেন্সির সময় যখন ইন্দিরা গান্ধীর সেই করার সময়, সেই সময় জনসংঘর্ষ সমিতি জয়প্রকাশের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, যে সেই আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম এবং তখন আমি 9-10 পড়তাম
এবং সেই সময় আমাদের অনেক বন্ধুরা জেলে গেছিলো এবং আমিও সেই সময় এই পার্টিসিপেশন ছিল। তারপরে ডাক্তারি পড়তে যাওয়া, ডাক্তারি পড়তে গিয়ে আস্তে আস্তে পোস্ট গ্র্যাজুয়েশন করা, তারপরে চাকরির ব্যাপার। কিন্তু আমি ওই ঘরানার সঙ্গেই ছিলাম, মানে যে ঘরানাতে বলে যে মানুষের কণ্ঠরোধ করা যাবে না, মানুষকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, মানুষ সুন্দরভাবে বাস করবে, সুন্দর পৃথিবীতে আসবে, এই স্বপ্ন আমি তখন থেকে দেখেছি। তারপরে চাকরি করার সুবাদে আমি অ্যাক্টিভ পলিটিক্সে সেইভাবে কোনো দিন করিনি, জাস্ট আমি রিটায়ার হয়েছি। তারপরে মনে হচ্ছে এটা আমার সময়, এখন আমি অ্যাক্টিভ যে ঘরানা আছে পলিটিক্যাল রাজনীতির ঘরানা, সেই ঘরানাতে এসেছি। অধীরবাবু হলেন প্রতিদ্বন্দ্বী, হয়তো দীর্ঘদিনের এখানে আপনি ভূমিপুত্র, কখনো অধীর রঞ্জন চৌধুরীকে তো আপনিও ভোট দিয়েছেন নিঃসন্দেহে। আমি ভোটটা আমি একটু গোপন রাখলাম ওটা, কিন্তু অধীরবাবু আমার পেশেন্ট ছিলেন, রুগী ছিলেন, এবং আমরা সত্যি বলছি আমরা বিভিন্ন কারণে এক জায়গায় এসেছি, এক জায়গায় সভা মিটিং করেছি, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলাম, অনেক জায়গায় ওনার পাশে দাঁড়িয়ে অনেক কথা বলেছি, একসঙ্গে বক্তৃতা দিয়েছি। সেটা একটা ঘরানা ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক মঞ্চে উনি আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা সবসময় ভাববো যে সৌজন্য যেন থাকে, রাজনৈতিক সৌজন্য। বাংলায় সৌজন্যের রাজনীতিটি কতটা সম্ভব করা? এখানে এখনও পর্যন্ত বহরমপুরে প্রায় 1 মাস হয়ে গেছে আমাদের প্রার্থী বাছাই, কিন্তু এখনও অসৌজন্যতা কারোর মধ্যে থেকে দেখা যায়নি। এটা কিন্তু অন্য জায়গার থেকে এটা বোধহয় ডিফারেন্স, যে আমরা কিন্তু সবাই সবার প্রতি সৌজন্য বজায় রেখেই রাজনৈতিক লড়াই করছি। আমি কিছু ক্লিপিংস দেখলাম অধীরবাবুর মিটিংয়ে, তৃণমূলের কিছু গণ্ডগোলের একটা সূত্রপাত, পাল্টা অধীরবাবু তেড়ে গেছেন, অসৌজন্যের ছবি তো সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে। এইখানে একটা, যদি আমি কোথাও রাস্তা দিয়ে যাই, সেখানে যদি কোনো মানে সুস্থ নয় এরকম একটা লোক আমাকে যদি গালাগালি দেয়, সে সময় আমার উচিত যেটা, আমি সেটাকে অ্যাভয়েড করে যাব। কিন্তু আমি সেটাকে মারতে যাই তখন সেটা খবর হবে। আর অনেকেই এই নেগেটিভ খবরটাকে পাবলিসিটি হিসাবে সারাদিন ধরে টিভিতে থাকতে চায়, তাহলে মারতে যাবে। এখন যা হয়েছিল সেই ঘটনাটা সামান্য ঘটনা, সেখানে কেউ একজন মারলো, তারপরে টিভিতে সারাদিন ধরে দেখানো হলো যে অসহিষ্ণুতা, কত মারলো, কেন মারলো না। টিভিতে থাকার জন্য যদি এই ধরনের ক্যাম্পেইন মানুষ করে, সেটাকে কিভাবে নেবেন আপনি? বিজেপিতে প্রার্থী হচ্ছেন, কে প্রথম ফোন করে জানালো এবং আপনি হচ্ছেন, এটা কি আগে থেকে প্রিডিটারমেন্ট ছিলেন? আমি যেহেতু এই ঘটনারই লোক, মানে আমি আমাদের পরিবারও এখানে জনসংঘ বা প্রথম থেকেই আমরা এই ঘটনারই লোক, সুতরাং আমি যেহেতু এই ঘটনার লোক, সবাই আমাকে অনুরোধ করতেন, কারণ কোনোবারই বহরমপুরে ভূমিপুত্র প্রার্থী হয়নি। সুতরাং ভূমিপুত্র ভালো প্রার্থী বলতে গেলে অনেকে ভেবেছেন যে আমি একজন ভালো ভূমিপুত্র এবং প্রার্থী। সেই সময় আমার নামটা অনেকেই বারবারই করতেন, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে রিফিউজ করতাম, কারণ আমার প্রফেশনের জন্য। কিন্তু ফাইনালি আমার কাছে যখন খবরটা এলো, যে প্রস্তাবটা এলো, তখন আমি ভাবলাম যে অনেক তো হলো প্রফেশন, বেশ ভালোভাবেই কাটালাম 33 বছর বহরমপুরে বিভিন্ন জায়গাতে সরকারি চাকরি করে, মানুষের দেহ আর মন বুঝলাম, এবার সমাজের মানুষের সামাজিক স্বাস্থ্যটাকে একটু দেখি। সুতরাং আমি এটা বলতে পারেন, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, এবং আমি চেষ্টা করবো এই চ্যালেঞ্জটা ভালোভাবে শেষ করতে। যার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি হারেননি, মানে না হারার একটা রেকর্ড আছে অন্তত সাম্প্রতিককালে 5টা লোকসভা নির্বাচনে। ফলে এটা আপনার কাছে একটা রিস্ক হয়ে গেল না যদি হেরে যান? এটা রেপুটেশনের বিষয়। একটা কথা বলছি যে পরীক্ষা দিতে গিয়ে ফেল করতেই পারি, কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা করতে হয়। আমি হয়তো যদি ধরেন আমি মিড ওয়ার্কের ছাত্র, আমাকে বেশি পড়াশোনা করতে হবে, যে ফার্স্ট বয় তাকে পড়াশোনা কম করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে 5 বার সাংসদ হচ্ছে, চাপটা কিন্তু তার, যে যেতেনি তার কাছে কোনো চাপই নেই, তার শুধু ভালো রেজাল্ট করার তাগিদা। সুতরাং যিনি 5 বার সাংসদ হয়েছেন তার কাছে, আর একটা কথা বারবার মনে রাখবেন, বহরমপুরে যিনি সাংসদ ছিলেন তার বিরুদ্ধে কোনোদিনই কোনো ভালো প্রার্থী ছিল না, এবং ফাঁকা মাঠে উনি গোল দিয়ে গেছেন প্রতিবার। এবারে কিন্তু উনি ফাঁকা মাঠে গোল দেবেন না, ওনাকে বেশ কষ্ট করে জিততে হবে। আর আমার মনে হয় যে তারা কঠিন হবে ওনার পক্ষে। একদম কংগ্রেসের গড়, সেখানে বিজেপির হয়ে লড়ছেন, একদম ডিফারেন্ট কাইন্ড অফ আইডিওলজি। এবং সেক্ষেত্রে এই যখন আপনি প্রার্থী হচ্ছেন, আপনার মনে হয়নি যে দাঁড়ালেই হারার একটা সম্মুখীন হতে হবে? মানে অধীরবাবুকে হারাবেন, এটা ভাবাটাও তো সারা বাংলার কেউ এটা কল্পনাও করতে পারে না। এটা একটা পরিষ্কার কথা বলছি, বহরমপুরটা কংগ্রেসের গড় এরকম নয়, বহরমপুরটা জাতীয়তাবাদী মানুষের ভিড় আছে। এখানে প্রচুর মানুষ রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী। তার কারণ খুব পরিষ্কার, মুর্শিদাবাদ জেলা 3 দিন পরে স্বাধীন হয়েছিল, এবং এই স্বাধীনতার পিছনে যার একমাত্র ভূমিকা ছিল তেনার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। সুতরাং বহরমপুরে রাষ্ট্রবাদী লোক বলতে গেলে কিন্তু শ্যামাপ্রসাদ, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচুর বড় একটা স্ট্যাচুও রয়েছে। এবং এই রাষ্ট্রবাদী লোকগুলো কখনোই ভারতীয় জনতা পার্টি বা জনসংঘের কোনো ভালো ক্যান্ডিডেট পায়নি, কিন্তু প্রতি বছর এখান থেকে ক্যান্ডিডেট দিয়েছে জনসংঘ বা বিজেপি। ভালো ক্যান্ডিডেট ছিল না বলে এখানে মানুষ
যারা রাষ্ট্রবাদী মানুষ, তারা ভেবেছে যে ঠিক আছে রাষ্ট্রবাদী মানুষ দল তো কংগ্রেসও, সুতরাং তাকে দিয়েছে। কিন্তু এটা ধরে নেবেন না যে এখানে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যেই তো এত বিজেপি সরকারে আছে, এত রাষ্ট্র গঠন রাজ্য সরকারে আছে, তো একদিনে তো হয়নি, আস্তে আস্তে সেই মানুষগুলি তো পাল্টে বিজেপি দিকে এসেছে। সুতরাং আশা করবো না কেন যে বহরমপুরের মানুষ আস্তে আস্তে রাষ্ট্রবাদী শক্তির পাশে থাকবে, বিজেপির পাশে থাকবে। কারণ কংগ্রেসকে ভোট দেবে কেন? আপনি বলুন না, যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তার দলটাকে বেঁচিয়ে রেখেছিল, তারা এখন একসঙ্গে মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরী একসঙ্গে নববর্ষের ফ্লেক্স লাগাচ্ছে। মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে। আর আপনি মমতার সঙ্গে অদিত চৌধুরীকে আলাদা করবেন কী করে? আজকে ভোটে জিতে গেলে তো ইন্ডি জোট কেন্দ্রে গিয়ে একসঙ্গে বসবে ওরা। সো যারা এক তামুকে তামুক খায় তাদেরকে আপনি কী করে আলাদা করে চিহ্নিত করবেন? একসঙ্গে তো অধীর মমতা সব একসঙ্গে গিয়ে তো রাহুলের সঙ্গে বসে একসঙ্গে ইন্ডি জোটের কিছুদিন আগে কাজ করেছে। সুতরাং এখন ভোট হবে মোদি ভার্সেস সবাই। এখানে চিন্তা করতে হবে আপনি মোদিকে আনবো না অন্যদের আনবো। মানুষ যদি বুঝে যায় না মোদি আমাদের দেশটা ভালো করবে, আমাদের দেশ এই ডোল পলিটিক্স যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে লড়বে, কর্মসংস্থানের কথা বলবে, বিকশিত ভারতের কথা বলবে, তাদের মানুষ ভোট দেওয়ার কথা। কারণ আমাদের ভোট চাওয়ার একটাই জায়গা, বিকশিত ভারত এবং কর্মসংস্থান। এই যে ডোল পলিটিক্স, কিছু দিয়ে কিছু ভোট নেওয়ার চেষ্টা, এটা ভারতবর্ষে বহুদিন থেকে চলছে এবং বিভিন্ন সেগমেন্ট করে, কখনো জাতিগতভাবে ভাগ করে, কখনো ধর্মগতভাবে ভাগ করে, তাকে বিশেষ সুবিধা দিয়ে বিশেষ মানুষ তৈরি করে, তাদের ভোট ব্যাংক তৈরি করে যে ভোটের ব্যাপারটা, সেটা আমি আত্মদা মনে করি যে এটা ঠিক নয়। এবং আমি নিজে মনে করি মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, নাগরিক হিসাবে দেখতে হবে। সবাইকে যত আমি সমান করতে পারবো, সবাইকে যখন কাজে সমান অধিকার দিতে পারবো, দেশটা তখন তত সুন্দর চলবে। আর এই কাজটা করার জন্য এই মুহূর্তে একমাত্র মোদি। কারণ মোদির বিকশিত ভারতে আপনি কখনো দেখতে পাবেন না কোনো প্রকল্পেই কোনো ধর্মের জন্য আলাদা করে। বাড়ি হবে সবার জন্য সমান হবে, গ্যাস হবে সবার জন্য সমান হবে, কোনো ধর্ম, কোনো জাত, কোনো একে আলাদা আলাদা করে বাড়িতে বাড়িতে জল যাবে সবার জন্য যাবে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ যাবে সবার জন্য যাবে। এইটাই হওয়া উচিত। ভারতবর্ষের সমস্ত নাগরিক আমার কাছে ভারতবর্ষের মানুষ, এবং তারাই ভোট দিয়ে দেশটাকে দেশের সংসদ তৈরি করবেন। এবং এই ভোটটা কেন্দ্রীয় ভোট, এই ভোটটা হচ্ছে রাষ্ট্র গঠনের ভোট। এই রাষ্ট্রের বিদেশ নীতি কী হবে, অর্থনীতি কী হবে, শিক্ষানীতি কী হবে, ভারত সংবিধান কীভাবে চলবে, কীভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সবার প্রতি সমানভাবে দৃষ্টিভঙ্গি দেওয়া যাবে, তার ভোট। আর আমি সেই ভোটের শরিক। এখানে অদিত চৌধুরীর অস্তিত্বহীনতায় ভুগছেন। আপনি পরিষ্কার বলছি, উনি অস্তিত্বহীনতায় ভুগছেন। কারণ কংগ্রেস, গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেস নিশ্চিহ্ন, তৃণমূল সিপিএম নিশ্চিহ্ন, ভোট চাইবে কী করে? আর কেন্দ্রে রাহুল গান্ধী, তিনি একটা পলিটিক্যাল ওনার যে পলিটিক্যাল ক্যারেক্টার, সেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য নয়। ওনাকে মানুষ খুব সিরিয়াসলি নেন না। এবং সত্যি কথা বলছি, রাহুল গান্ধী পলিটিক্যালি একটা সিরিয়াস ক্যারেক্টার নয়। সেখানে দাঁড়িয়ে মানুষ যদি অদিত চৌধুরীকে ভোট দেয়, মানুষ নিশ্চয়ই কিছু বুঝে ভোট দেবে। কিন্তু আমার মনে হয় মানুষ এত বোকা নয়। মানুষকে এত বোকা ভাবলে হবে না যে 5 বছর যাকে ভোট দিচ্ছি তাকে অন্ধ, তাহলে বামফ্রন্ট সরকার এখান থেকে সরতো না। 5 বছর নয়, 30 বছর যাকে ভোট দিচ্ছেন তাকে কিভাবে 30 বছর একটা মানুষকে মানুষ ভোট দিচ্ছেন? আমার প্রশ্ন এটাই, কি করলেন? মানে অনেকে বলে রবিনহুড, বহরমপুরকে বদলে দিয়েছেন। আপনি এই কমপ্লিমেন্টগুলো কিভাবে দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে? আমি বহরমপুরে, এখানে আমার বাড়ি, এটাই আমার বাড়ি। এবং ওনার যে ডেভেলপমেন্ট, যে উন্নতি বা সেটা তো আমরা চোখে দেখতে পাবো। আমি তো দেখতে পাবো যেখানে এইটা হচ্ছে, ওটা হচ্ছে। আপনি যদি আমাকে, আমি জানি না, নিশ্চয়ই উনি জানেন কোথায় কী হয়েছে, যে এমপি ল্যাড বা এই টাকা বা ওনার আলাদা। ইভেন উনি যখন কী বলে ইউপিএ সরকারের মধ্যে ছিলেন, তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রেলে। সেখানে একটা সাধারণ ট্রেন পথ নরসিংপুরের উপর, সেটা কমপ্লিট করতে পারেনি। 20 বছর ধরে তার চেষ্টা চলছে। সে উনি কাজ করেছেন, কাজ না করলে ওনাকে তো 25 বছরের বা 30 বছরের তো খতিয়ান দেখাতে হবে। লোকে তো বলবে যে আপনি কি কাজ করেছেন দেখান, সেই খতিয়ানটা তো উনি দেখাবেন। উনি তো বলবেন আমি কাজ করেছি। উনি যদি বলতে পারেন হ্যাঁ আমি এই কাজ করেছি, মানুষ নিশ্চয়ই ওনাকে ভোট দেবে যদি উনি সত্যি কাজ করে। আর যদি উনি বলতে না পারেন বা অপরিষ্কার কথা বলেন, তাহলে সেইভাবে মানুষ ভাবেন আমি 25 বছর ছিলাম মানে আমি ভালো ছিলাম, এটা নয়। আমি এখানে ডাক্তারি করছি 25 বছর মানে আমি ভালো ডাক্তারি করছি। মানুষ বলবে যে হ্যাঁ লোকটা ঠিক ডাক্তারি করেছে, আমাকে ঠকায়নি, আমাকে ঠিকভাবে চিকিৎসা করেছেন এবং আমি মানুষের পাশে পেয়েছি ডাক্তারবাবুকে। সুতরাং তখনই আমি বলতে পারবো 30 বছর ডাক্তারি করেছি মানে ভালো ডাক্তারি করেছি, এটা হয় না। 30 বছর সাংসদ ছিলাম মানে আমি ভালো সাংসদ ছিলাম, এটা প্রমাণ হয় না। মুর্শিদাবাদের সমস্যাগুলো কি আইডেন্টিফাই করেছেন? মানে আপনি এখানের ভূমিপুত্র, কি কি সমস্যা এখনো সমাধান হলো না আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন? এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনে। কারণ আমার নিজের কাছে মনে হয় বহরমপুর, এটা সত্যি বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা। এখান থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, এবং পরিযায়ী শ্রমিক হয়ে গেছে বলে
এই অঞ্চলের মানুষ আছে, ভালো আছে, ভালোই আছে বলবো, কারণ তারা ওখানে প্রচুর রোজগার করে পাঠায়। মানুষ এখানে গ্রামে গ্রামে দেখবেন বড় বড় বাড়ি হচ্ছে, ভালো হচ্ছে, এই টাকাটা কিন্তু বাইরে থেকে আসছে। এখানে কোনো শ্রম দিয়ে উপার্জন করার জায়গা খুব ছোট হয়ে গেছে। এখানে যেটা সবথেকে বড় কথা, এটা কিন্তু সবথেকে বলছি, যেটা আমার স্বপ্ন কথা বলছি না বা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এরকম নয়, রাজ্য সরকার যদি সম্মতি হয়, রাজ্য সরকার যদি এই ডেভেলপমেন্টের পাশে থাকে তবেই সম্ভব। এবং রাজ্য সরকার যদি এখানে সম্মতি হয় তাহলে কী কী করা যেতে পারে সেটা আমি বলতে পারি। প্রথমে এখানে একটা বিমানবন্দর তৈরি করা যেতে পারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, কোনো অসুবিধা নেই, এবং এটার প্রভিশনস আছে। এখানে ইন্টারন্যাশনাল বিমানবন্দর হতে পারে, এখানে অনেক দিল্লিগামী ট্রেন এখান দিয়ে যেতে পারে, যেটা একটা শিয়ালদামুখী, এবং এটা রাস্তা প্রায় তৈরি, সুতরাং ট্রেন আসা যাওয়ার কোনো অসুবিধা নেই। এই দুটো জিনিস হলে এখানে প্রচুর বিদেশি পর্যটক এখানে আসবে, কারণ এটা বিরাট বড় একটা পর্যটন কেন্দ্র, কিন্তু সেইভাবে এটা ইন্টারন্যাশনালি এটা স্ট্যাম্প হয়নি। যখন এখানে পর্যটন কেন্দ্র বড় হয়ে উঠবে তখনই ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি এখানে বেড়ে উঠবে, এবং প্রচুর মানুষ কাজ পাবে, গাইড, প্রচুর ট্রাভেল ট্যুরিস্ট, সব জায়গায় হোটেল ইন্ডাস্ট্রি বেড়ে উঠবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এখানকার যে কটা ইন্ডাস্ট্রি আছে, একটা হচ্ছে পাট শিল্প, রেশম শিল্প আর বিড়ি শিল্প, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দুধ তৈরি হয়, এবং দুধ পণ্য যেটা আমরা বলি ছানা, মোয়া, ঘি, মাখন, এই যে পণ্যগুলো, এগুলো কিন্তু খুব ডিসঅর্গানাইজড হয়ে আছে, সেটাকে অর্গানাইজ করা যায়। থার্ড বলছি এখানে কাঁসা, শোলা, হাতির দাঁত বা কাঠের যে ক্ষুদ্র শিল্প রয়েছে সেটা বিরাট সম্ভাবনাময়। কাঁসা শিল্প তো প্রচণ্ড বড় সম্ভাবনাময়। এগুলোকে যদি সুন্দরভাবে অর্গানাইজ করা যায় আমি কিন্তু অনেক কর্মসংস্থান বাড়াতে পারি। লাস্টলি আরও রয়েছে যেটা যেমন জলপথ। এখান থেকে এই জলপথটা এত সুন্দর, এখান থেকে সোজা হলদিয়া পর্যন্ত যাওয়া যায়। আমি যদি জলপথে পরিবহন ব্যবস্থাকে স্ট্রং করতে পারি তাহলে নিশ্চিতভাবে বহরমপুর মুর্শিদাবাদ থেকে জলপথে প্রচুর পরিবহন এখান থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে। সেটা সবথেকে বড় কাজ করবে, এনভায়রনমেন্টাল পলিউশনকে আটকাবে। আপনি বিশ্বাস করুন, আমাদের দেশে এই বড় সমস্যা মাটির তলার জল আর উপরের বাতাস, দুটোই একদম নেই। আপনি উত্তরবঙ্গে যাবেন, আপনি বিশ্বাস করুন ওখানে জলস্তর এত নেমে গেছে মানুষ পানীয় জল পারবে না, এত সাবমার্সিবল মাউন্টে তোলা হচ্ছে, জলস্তর হারিয়ে যাচ্ছে, মানুষ পানীয় জল খাওয়ার জন্য মানুষ ছটফট করে মরবে। তাছাড়া যেটা বললাম যে পরিযায়ী শ্রমিক আমাদের দেশে একটা বিরাট সমস্যা। পরিযায়ী শ্রমিক প্রায় 55 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছে, এবং এই 55 লক্ষ 8 কোটি লোকের মধ্যে যদি 55 কোটি লোক বাইরে চলে যায় তাহলে তারা এখানে তাদের জন্য কোনো এস্টাবলিশমেন্ট বা খাওয়া দাওয়া খরচ হচ্ছে না, কিন্তু তারা টাকাটা পাঠাচ্ছে। সেই জন্য পশ্চিমবঙ্গের ইকোনমিতে যে ফাঁক রয়েছে সেই ফাঁকটা আমরা দেখতে পাই না, কিন্তু বিশাল বড় একটা ফাঁক রয়েছে। এবং পরিযায়ী শ্রমিক মানে ভাববেন না স্কিল আর আনস্কিল লেবার। পরিযায়ী শ্রমিকের মধ্যে অনেক সায়েন্টিস্ট আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, অনেক ডক্টর আছে, আমাদের ফ্যামিলি অনেকে বাইরে আছেন, কারণ পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা কিছু নেই। সুতরাং আমি নিজে বলবো যে যদি বহরমপুরে সত্যি করেই যদি রাজ্য সরকার যদি সেইভাবে সহযোগিতা করেন, বহরমপুরটাকে একটা মডেল স্মার্ট সিটি বানানো যায়, একটা বৃহত্তর বহরমপুর তৈরি করা যায়, যেটা বেলডাঙাকে নিয়ে, লালবাগকে নিয়ে, কাঁদিকে নিয়ে একটা বড় বহরমপুর তৈরি হবে, যার মধ্যে অনেক কিছু, এখানে ইন্টারন্যাশনাল খেলা হবে, ইন্টারন্যাশনাল স্পোর্টস আসবে, যখন বিশ্বকাপ হবে এখানে খেলা হবে, এইরকম ধরনের সম্ভাবনা নিয়ে আমাকে এগোতে হবে। ইউসুফ পাঠানকে নিয়ে আপনার কি মত, এবং প্রার্থী হিসাবে ইউসুফ পাঠানকে ঠিক কোন জায়গায় রাখছেন? মানে অধীরবাবুকে নিয়ে আমরা আলোচনা করছি কারণ 5 বারের সাংসদ, ইউসুফ পাঠানকে কি কোনো নাম্বার দিচ্ছেন? দেখুন, আমার কাছে ইউসুফ পাঠান একজন ভারতের নাগরিক, এবং কোনো দল যদি কোনো নাগরিককে মনে করে ভারতের যে কোনো জায়গাতে সে ভোটে দাঁড়াতে পারে, সুতরাং তিনি তার অধিকার থেকে এখানে দাঁড়িয়েছেন, আমার বলার জায়গার কিছু থাকে না। কিন্তু আমি নিজে অবাক হয়ে যাই যে একটা দল যেটা রিজিনাল পার্টি, একটা বাংলার দল, সেটা হঠাৎ করে গুজরাটের একজন মানুষকে নিয়ে চলে এলো, একটা ক্রিকেট প্লেয়ার বলে। এটা একটা মানে অতি সহ্য বলা যায়, বা কি বলবো, মানে মানুষকে একটা অবিবেচক মূর্খ মনে করলে এইরকম ধরনের ক্যান্ডিডেটকে কোনো দল আনে, যার সঙ্গে শিকড়ের কোনো টান নেই, যে ভাষা বোঝে না, যে মানুষের সংস্কৃতি বোঝে না, শিল্প বোঝে না, রবীন্দ্রনাথ বোঝে না, তাকে বাংলার মানুষের মধ্যে নিয়ে আসা, এটা একটা হয় মনে, আমি নিজে মানে আমাদের যে নেত্রী তিনি মনে করেন আমি বিরাট ব্যাপার, আমি যাকে বলবো তাকেই ভোট দিতে হবে, এরকম প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা, প্রচণ্ড আত্ম অহংকার থেকে এইসব করে। তা উনি এসছেন, উনি ওনার মতো কাজ করছেন, আমি শুনছি উনি কাজ করছেন, উনি বিভিন্ন মহলায় যাচ্ছেন, এবং মানুষ তাকে তার কথা শুনবে, তিনি কি করবেন এখানে শুনবে, শোনার পর যদি তাকে ভোট দেয় ভোট দেবে। আমি নম্বর দিচ্ছি না, কারণ আমি নিজে মনে করি না ক্রিকেট খেলা, ওয়ানডে খেলা বা ভোটের মধ্যে প্রেডিকশান চলে, কারণ লাস্ট বল পর্যন্ত অপেক্ষা করতে হয়। সুতরাং আমাকে ব্যালটের কাউন্টিংয়ের দিন অপেক্ষা করতে হবে। আমি প্রেডিকশানে বিশ্বাস করি না, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি, আমি কাজ করছি, মানুষকে আমার কথা বলছি, নরেন্দ্র মোদী বিকশিত ভারতের কথা বলছি, আমি আমার কথা বলছি, কারণ আমিও 30 বছর বসেছিলাম না, আমি 30 বছর মানুষের পরিষেবা দিয়েছি, হাসপাতাল এবং পার্সোনালি। এই পরিষেবাটা কিন্তু কম নয়, আমাকে আন্ডারস্টিমেট করবেন না।
5 বছরের সাংসদের মতো কিন্তু আমিও কিন্তু 25 বছর 30 বছর ধরে মানুষের পাশে আছি এবং প্রতিদিন তাদের পাশে ছিলাম এবং একদিনও তাদের পাশে সরে যায়নি। এই এলাকাটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অনেক পার্সেন্টেজের ভোট এখানে সংখ্যালঘু ভাই বোনেরা দেন। অনেকে বলছেন ইউসুফ পাঠান ভোট কেটে আপনার সুবিধা করে দেবে, মানে অধীরবাবুর ভোট তৃণমূলে যাবে এবং আপনি মাঝখান দিয়ে এটা জেতার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এইখানে দেখুন, এইসব কথাগুলো না মানুষকে যখন আমরা অপরিপক্ক মনে করব এবং মানুষকে যখন মনে করব মানুষ কিছু বোঝে না, মানুষকে খুব আন্ডারএস্টিমেট করব, তখন এই ধরনের কথা বলবে। কারণ আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি ভেবেই রেখেছি যে আমি কখনো আমার মুখ দিয়ে এই ধরনের কথাগুলো বলবো না, কারণ আমার কাছে মানুষই একমাত্র পরিচয় হওয়া উচিত। কিন্তু আপনারা যাদের বলেন সংখ্যালঘু, আমি সেই সব সম্প্রদায়ের মানুষ, আমার প্রচুর পেশেন্ট আছে, আমি তাদের কাছে দেখা করি, তাদের কাছে যাই, তাদের কাছে যে আতিথ্যতা পায়, তারা যেভাবে আমাকে টেনে নেয়, আপনি বিশ্বাস করতে পারবেন না সেটা কত বড়। এবং আমি জানি না যে সে একটা ধর্মের বলে সে আমাকে ভোট দেবে না, বা একজন ধর্ম আমার ধর্মের বলে সব আমাকে ভোট দেবে। এই ধরনের সরলীকরণ রাজনীতিতে একদম করা উচিত নয়। মানুষ কাজের জন্য ভোট দেবে, মানুষ মানুষকে রেখে ভোট দেবে। আমার যদি কাজের ক্ষমতা থাকে আমাকে ভোট দেবে, আর যদি আমি কোন ধর্মে তাই জন্য ভোট না দেয়, আমার মনে হয় তাহলে আমাদের দুর্দশার শেষ নেই। আপনি তো আপনার পার্টি লাইন থেকে একটু আলাদা রকমের কথা বলছেন, মানে আমরা যতটা জানি বিজেপি হিন্দুদের একটা জনসমাগমকে বিশ্বাস করে, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, এটা পথ চলতি কথা নয়, এটা তথ্য এটাই বলছে সংখ্যালঘুরা বিজেপিকে ত্যায্য পুত্রের মতো ত্যায্য করে রেখে দিয়েছে। ফলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের বিজেপির মধ্যে একটা সংখ্যালঘু সেল আছে, আপনি বোধহয় জানেন না, এবং সংখ্যালঘু সেলটা কিন্তু অত্যন্ত স্ট্রং মুর্শিদাবাদ জেলায়। তারপরে মাহফুজা বেগমই এটার আছেন। মাহফুজা বেগম ছাড়াও প্রচুর আমার প্রচুর সংখ্যালঘু বন্ধু আছে, এবং আপনি বিশ্বাস করুন আমার 20 তারিখে সংখ্যালঘু সেলের আমার সঙ্গে একটা বসার কথা আছে, সেখানে বহরমপুরে প্রায় 2000 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি তাদের সঙ্গে একটা মিটিং করব। সুতরাং সংখ্যালঘু বলে আপনি যে কথাটা বলতে চাইছেন বা স্টাম্প করতে চাইছেন আমার ঘরে, আমি কিন্তু আপনাকে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, এই কথাটা বুঝে নিন। এটা আপনি বিজেপি বা অন্য পার্টি করবেন না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে হচ্ছে সেই রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্মচারণ নেই। এই দেশের রাষ্ট্রের ধর্ম মানে হচ্ছে ধর্মগ্রন্থ, মানে হচ্ছে সংবিধান। এই দেশের মানে ধর্মস্থান হচ্ছে পার্লামেন্ট। এবারে আমি কখনোই ধর্মনিরপেক্ষ বলে শব্দটাকে বিশ্বাস করি না, কারণ ধর্মনিরপেক্ষ বলে কোনো শব্দ হতে পারে না। মানুষ ধর্ম বিশ্বাসী হবে অথবা ধর্মে অবিশ্বাসী হবে। আমি যদি ধর্মে বিশ্বাসী হই, তার প্রথম প্রমাণ হবে আমি অন্য ধর্মকেই সম্মান করব। আমার নিজের ব্যক্তিগতভাবে এটাই মনে হয় আমি ধর্ম বিশ্বাসী। আমি যতটা অন্য ধর্মকে বিশ্বাস করব তত আমি বেশি ধর্ম বিশ্বাসী। আমার ধর্মকে বিশ্বাস করবো, এটাই স্বাভাবিক। যে মানুষ নিজের ধর্মকে বিশ্বাস করার সঙ্গে অন্য ধর্মকে ঘৃণা করে বা তাকে খারাপ ভাবে, তিনি ধর্ম বিশ্বাসী নন। এটা আমার নিজের ধারণা। আর ধর্মনিরপেক্ষ মানুষ হতে পারে না। আমাদের এখানে বিভিন্ন নেতা নেত্রী একবার ফেস টুপি পরে মসজিদে যান, নামাজ পড়েন, বড় বড় জলসায় গিয়ে বড় বড় কথা বলেন, কখনো চার্চে যান, কে ক্রস করেন, কখনো গুরুদ্বারায় যান, কখনো কালীবাড়িতে যান। এইভাবে যদি ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে হয়, আমার মনে হয় মানুষকে বোকা বানানোর একটা সীমা থাকা উচিত। দেখো, মুখ্যমন্ত্রী কালকে স্টেজের উপর থেকে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথীর একটা কম্পেয়ার করেছেন। ডাক্তার হিসাবে আপনি এই পুরো বিষয়টা কীভাবে দেখেন, এবং স্বাস্থ্যসাথী কি আলটিমেটলি বাংলার যে হেলথ স্ট্রাকচার, এটাকে একটা ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করছেন, মানে করেছে কতটা, এটা আপনি গ্রাউন্ড রিয়েলিটি কীভাবে দেখলেন? আপনাকে একটা বলি, আমার একটা নিজস্ব ধারণা আছে। আমাদের রাষ্ট্রের স্বাস্থ্য ভালো মানে কি বলুন তো? মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের স্বাস্থ্য পরিষেবা কম। আমরা স্বাস্থ্য মানে বুঝি হাসপাতালে প্রচুর ভিড় হচ্ছে। এই ভুল ধারণাটা মানুষের মধ্যে বোকামি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন দেখবেন একটা রাষ্ট্রের স্বাস্থ্য ভালো, একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভালো, মানে পুলিশের কাজ কম, বিচার ব্যবস্থা ভালো মানে বিচার ব্যবস্থায় কাজ কম, স্বাস্থ্য ভালো মানে স্বাস্থ্যের লোকেদের কাজ কমে গেছে। এখানে ভুল বোঝানো হয়, প্রচুর হাসপাতাল, প্রচুর টিকিট, প্রচুর টাকা, 15 লক্ষ আউটডোরে রুগী হচ্ছে, এর মানে হচ্ছে হাসপাতাল দেশের অবস্থা খুব খারাপ, স্বাস্থ্যের অবস্থা। এই সামান্য বুদ্ধিটা যদি মানুষকে ঢোকানো যায়, তাহলেই বুঝে নেবেন স্বাস্থ্যসাথী কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত। আমি চিকিৎসা করছি, স্বাস্থ্যসাথী যে স্কিম, হাসপাতাল যদি থাকে তাহলে স্বাস্থ্যসাথী স্কিম দেওয়া দরকার। হাসপাতাল তো বিনা পয়সায় অপারেশন করার কথা রাষ্ট্রের, তাহলে হাসপাতাল যদি মানুষ বিনা পয়সায় অপারেশন করে, এত হাসপাতাল, এত মেডিকেল কলেজ, এত সুপার স্পেশালিটি হাসপাতাল, তাহলে বাইরে অপারেশন করার প্রয়োজন পড়বে কেন? এটা তো প্রথমে প্রশ্ন করতে হবে আপনাকে, যে স্বাস্থ্য ভালো হলো কোথায়, এত স্বাস্থ্যসাথী করতে হবে কেন? মানে স্বাস্থ্য খারাপ হবে কেন? মানুষ যখন আমরা বলি মশামাছির বিরুদ্ধে লড়তে হবে, জলের বিরুদ্ধে লড়তে হবে, বিদ্যুৎ দিতে হবে, রাস্তা দিতে হবে, সব তো হয়ে গেছে।
তাহলে রোগ কমে না কেন? আগে মশামাছির বিরুদ্ধে লড়ার জন্য যেটা ভেক্টর বর্ন ডিজিজগুলো কমে যাবে, জলবায়ুতে জল বর্ন ডিজিজ আপনি যদি বাতাস ঠিক করে দেন তাহলে আপনি এয়ার বর্ন ডিজিজ কমে যাবে, তাহলে রোগ তো কমে যাওয়ার কথা। রোগ বাড়বে কী করে? রোগ বাড়ছে কী করে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত মেডিকেল সায়েন্সে। আমি নিজে মেডিকেল সায়েন্স বুঝি, আমার সামনে এসে দাঁড়াক না যে কোন মেডিকেল সায়েন্সের লোক। এখানে যত বেশি করে স্বাস্থ্যসাথী দেখানো হচ্ছে তত মানুষকে ভুল বোঝানো হচ্ছে, যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি করছেন? আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, এইভাবে ভাবতে হবে। আমি যেভাবে ভাবছি সেভাবে অনেকে নাও ভাবতে পারেন, আমাকে মত এটা আমার ভিন্ন ভাবনা, এটা বিজয়ীতে এরকমভাবে ভাবে না, আয়ুষ্মান এরকমভাবে ভেবেন না। আমি একটা মানুষ, আমি যুক্তি দিয়ে কথা বলছি। আমার যে যুক্তি পছন্দ তো, সত্য একটাই আর মিথ্যে হাজারটা। আমি যদি সত্য বলি, সায়েন্টিফিক্যালি বলি, এটাই সায়েন্স। আমি শিখ কে কী বললো এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। মুখ্যমন্ত্রী বলছেন, যেহেতু আপনি এই এলাকায়, আমি আবার এই শব্দটা ব্যবহার করছি, সংখ্যালঘু ভোট অনেক পার্সেন্টেজ। মুখ্যমন্ত্রী সিএ নিয়ে বলছেন বিজেপি ক্ষমতায় এলে দেশ ছেড়ে চলে যেতে হবে, গোমূত্র বা ইত্যাদি ইত্যাদি খেতে হবে। এই ধরনের কথাগুলো যখন দেখেন টিভির পর্দায়, ঠিক আপনার কেমন লাগে? আমি বিশেষ করে আমি মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলছি, আমার মনে হয় উনি খুব মিথ্যাবাদী। মানে সত্যি কথা বলতে, মানে উনি সত্য কথা বলেনই না। মানে আমার ওনার সম্বন্ধে এরকম ধারণা। এখন ধরুন কাউকে মিথ্যাবাদী বলাটা তো আমার নিজের কাছে আমার আত্মসম্মানে লাগবে। আমি যদি বলি উনি চোর, এটা আত্মসম্মানে লাগবে না। সুতরাং আমি এই সম্মানবোধটা জানি, কিন্তু বিশ্বাস করুন ওনার কথার একটাই উত্তর, উনি প্রচণ্ড মিথ্যাবাদী। এবং এই সিএ নিয়ে যে কথাগুলো বলছেন বা গোমূত্র খেতে পারেন, এটা ফালতু কথা বলার কোনো মানে হয় না, উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আমি ওনাকে সত্যি কথা, উনি অনেক বড় নেত্রী, অনেক পশ্চিমবঙ্গের অনেক কিছু করেছেন, কিন্তু অনেক কিছু ক্ষতি করেছেন উনি। এবং সবথেকে বড় কথা, শিক্ষা, স্বাস্থ্য, আইন, বিচার এবং কল কারখানা সব কিছু শেষ করে দিয়ে গেছেন। এইটুকু এক কথায় বলে দিলাম। এবং ওনার প্রচণ্ড মিথ্যে কথা বলেন, এই ডোল পলিটিক্স করে আমি তোমাকে 1000 টাকা দেবো, আমাকে ভোট না দিলে তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবো, এইসব যে কথাগুলো বলেন, এটা আপনি মানতে পারেন? একটা নেত্রী কখনো মঞ্চে এইসব কথা বলতে পারে? কী কথা বলছি? আমি ওনার সম্বন্ধে যত কম কথা আমি বলতে চাই না, কারণ ওনার সঙ্গে কথা বলতে আমার অন্য কিছু নয়, আমার মনে হয় ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার কথার ভাষাগত অসুবিধা হয়ে যাবে, কারণ অন্য ভাষাতে আমি কথা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী, আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ম্যানিপুলেটিং পাওয়ার আছে ওনার কাছে, ইনফ্লুয়েন্স করেন মানুষকে নিঃসন্দেহে, তার জন্য উনি মুখ্যমন্ত্রী। উনি যখন এই কথাগুলো সামাজিক প্রেক্ষাপটে বলেন, নিঃসন্দেহে একটা সামাজিক ভ্যালু আছে। আমি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে মানুষ ভোট দেয় এবং তার জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা আমি অস্বীকার করি না, আমি এটা অস্বীকার করছি না। এবং আমি ওইভাবে মিথ্যা কথা বললে আমিও ভোট পাবো, সেই জন্য আমি জিতবো, আমি ক্ষমতায় আসবো, আমি এইটা বিশ্বাসও করি না। আমি আমার কথাগুলো বলবো মানুষের কাছে, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, মানুষ যাকে বিশ্বাস করবে এবং যার কথাকে ঠিক বলে মনে করে তাকেই ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে। আমি মুখ্যমন্ত্রীকে সরানোর কাজে আমার দায়িত্ব নেই, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কথা, আমি মনে করি না যে ওনার কথা যে কথাগুলো বলেন প্রত্যেক কথা ধরে ধরে বলা যায়, এই কথাগুলো কোনো মূল্য নেই। সিএ হলে মানুষ, এটা নাগরিকত্ব দেওয়ার আইন, মানুষ দেশ ছেড়ে পালাবার আইন কোথায়? আমি শুধু একটা কথাতে উত্তর দিয়ে দিচ্ছি আপনার। সিএ যদি বলে মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে, সিএ ফর্ম ফিল আপ করলে, এর থেকে মিথ্যে কথা কিছু হতে পারে? আপনি বলুন না, সিএ কোথায় লেখা আছে যে মানুষকে দেশ ছেড়ে তাড়িয়ে দেবে? আপনি এই কথাটা বিশ্বাস করেন যে সিএ হলে মানুষ দেশ থেকে চলে যাবে? এত বড় মিথ্যে কথা আপনি উত্তর দেবেন কী করে? এটা চরম মিথ্যে কথা তো। মানুষকে তাতানো এবং ভোট নেওয়ার জন্য এই ধরনের মিথ্যে কথা স্টেজে দাঁড়িয়ে বলছে। এই মিথ্যে কথা বলছে, মানুষ বুঝতে পারছে না ভোট দিচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী এটা বলেছেন, ওনাকে দেখলেই কেউ চোর চোর বলে স্লোগান দেয়, অন্য কেউ হলে জিপ টেনে খুলে নিত, ইলেকশন বলে কিছু করছে না। আমি ওনার কথাই সত্যি আবার বললাম, আপনি মুখ্যমন্ত্রীর কথা নিয়ে আমার রেফারেন্স দিয়েন না, কারণ আমি বলছি আমি একটু ভিন্নতর প্রফেশনের মানুষ, আমি রাজনীতি সেই রকম লোক নেই। আমি ওনার মতো করে উনিও তো রাম রাম শুনে তো উনি তীরে মারতে গেছিলেন, উনি তো রাম রাম শুনে কে রে আয় এদিকে দেখছি এরকম কথা বলেছিলেন, বলে তোদের এখানে থাকতে দিয়েছি তাই থাকছিস, এখানে এক্ষুনি তো তাড়িয়ে দেবো, এসব বিহারিদের অনেক কথা, বিহার বলে কথা বলেছিল তো। এর আপনি মনে করেন ঠিক বলেছিলেন? মনে করেন যে এটা ঠিক বলেছেন? জিপ ট্রেনে ছেড়ে দেবো, এর কথাগুলো আপনি মনে করেন এটা কোনো এর মধ্যে কোনো গণতান্ত্রিক ভাষা আছে? এগুলো কথাগুলো কোনো এর উত্তর দেওয়া ঠিক নয়। আমার মনে হয় আমি বললাম না, সৌজন্যটা হচ্ছে খুব রাজনীতিক ইম্পর্টেন্ট। কেউ সৌজন্য আমাকে বাধ্য করছে সৌজন্য বাইরে আসতে, আর সেই ট্র্যাপে আমি যদি পা দিই, আমি আমার নিজের জায়গাটা হারাবো। আমি চাই না সেটা করতে, আমি চাইছি না বারবার করে যে ওনার সম্বন্ধে আমি সৌজন্য ছাড়া কোনো কথা বলি। কিন্তু আমি একটা কথা আবার বলবো, উনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, এবং উনি এত মিথ্যা কথা বলেন যে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। উনি সত্যি কথা বলেনই না, ওনার মুখ থেকে সত্যি কথা বেরোই না, এত মিথ্যা কথা বলেন উনি, যা বলেন সব মিথ্যা কথা বলেন। না, মুখ্যমন্ত্রী আপনি অ্যাভয়েড করতে পারবেন না, পছন্দ নাও হতে পারেন। শেষ 10 বছর বা 10-12 বছর বাংলাটাকে কিভাবে দেখলেন, এবং এই মুখ্যমন্ত্রীর অধিনায়কত্বে বাংলা এগোলো না পিছলো? এটা তো মানুষ বলবে। এখানে আপনি বলুন না, এটা কলকারখানা কত তৈরি হয়েছে? এখানে প্রথম কথা হচ্ছে মানুষের কর্মসংস্থান। এই যে আমাদের মাতঙ্গিনী হাজরার সামনে যেসব ছেলেগুলো বসে আছে বছরের পর বছর, তাদের দিকে তাকাবেন না? তাদের দিকে তাকিয়ে দেখবেন না? আজকে মুখ্যমন্ত্রী, আমাদের দেশের যত মন্ত্রী আছে, যত আমলা আছে, সব জেলের পিছনে আছে, এটা আপনি দেখবেন না?
মুখ্যমন্ত্রীর মহাসচিবের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পাচ্ছে। আমার বাড়ি থেকে টাকা পাওয়া গেলে তো আমি যতটা জানি রাষ্ট্রের নিয়ম, যে আমার বাড়ি থেকে টাকা পাওয়া গেলে আমাকে বলতে হবে এই টাকাটা আমি কোত্থেকে পেয়েছি। নিশ্চয়ই ইডিকে প্রমাণ করতে হবে না টাকাটা আমি কোত্থেকে পেয়েছি। এবার এখানে দেখি তাই যে একটা বাড়ি থেকে টাকা পাওয়া গেল, এখন ইডিকে প্রমাণ করতে হবে টাকাটা কোত্থেকে এসছে, তাহলে তো আমি চোর নই। আমি জানি না ভারতবর্ষে এরকম নিয়ম আছে, নিশ্চয়ই আছে, না তো এতদিন আছে কী করে। এটা তো সোজা অঙ্ক যে আমার কাছে যদি অনৈতিক টাকা থাকে সেই টাকার দায়ী আমাকে নিতে হয়। আমি জানি না তো এই টাকাটা কেউ ঢুকে দিয়ে গেছে। এইরকম হয়তো চলছে দেশটা। আর দেশের পশ্চিমবঙ্গের উন্নতি হয়েছে অবনতি হয়েছে আমি নিশ্চিতভাবে বলছি, মানুষ বুঝবে। আমাকে যদি একটা চাকরি দেওয়া হয় আমি আমার বউকে 500 টাকা 1000 টাকা হাত খরচ দিতে পারবো, এটা আমার সোজা হিসেব। আমাকে চাকরি দেওয়া হয় আমার বোনকে আমি একটা সাইকেল কিনে দিতে পারবো, সেই সাইকেলটা সে ছেলে স্কুলে যেতে পারবে। আমাকে আমার বউকে 500 টাকা দেওয়া বা আমার আমার বোনকে সাইকেল কিনে দেওয়া, তাতে আমাদের শিক্ষা উন্নতি হবে। যদি শিক্ষায় উন্নতি হতো তাহলে IAS IPS অনেক 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 বড় বড় জায়গায় আমরা সব মাথায় করি। কিন্তু বাঙালি এখন পিছিয়ে যাচ্ছে, বাঙালির ব্রেইন এখন বাইরে চলে যাচ্ছে, বাঙালির ব্রেইন আর এখানে নেই। এই সত্যটাকে স্বীকার করুন। পরিযায়ী শ্রমিক বলতে গেলে এখন শিক্ষিত সমাজ বাড়ির বাইরে চলে যাচ্ছে। আর আমি বলছি আপনাকে যে এই অবস্থা যদি চলতে থাকে আমাদের পরের প্রজন্ম সবাই পরিযায়ী হয়ে বাইরে চলে যাবে, আর এখানে গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে। দেখুন, আমার এই বিষয়ে একদম শেষ একটা প্রশ্ন। রাজনীতি সম্পর্কে আমাদের যে ধারণা নিঃসন্দেহে আমাদের সুখস্মৃতি দেয় না, কিন্তু আপনাদের মতো ভিন্ন পেশার মানুষরা রাজনীতিতে আসছেন, স্বনামধন্য ব্যক্তিত্বরা আসছেন। আপনি এসেছেন ডাক্তার চিকিৎসক হয়ে, অভিজিৎ গাঙ্গুলি এসেছেন প্রাক্তন বিচারপতি হয়ে। আপনারা এসে রাজনীতিটার এই চেহারাটা কি আদতে বদলাতে পারবেন, বা এই চেহারাটা দেখার পরও কেন রাজনীতিতে আসছেন? এটা নিশ্চিত যে আমি চাই যে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। যদি পলিসি মেকার চোর হয়, ডাকাত হয়, তার 1000টা কেস থাকে, সে পলিসি মেক করবে কী করে, তৈরি করবে রাষ্ট্র ব্যবস্থা? সেটা চুরি করবে কাঁচা, আর সেটাকে মেনে নেবেন নাকি? আমাদের তো আসতেই হবে। আজকে আমি হয়তো আমার খোলস ছেড়ে বেরিয়ে এসেছি, এরকম সবাই বেরোতে বাধ্য হবে। বাংলার সংস্কৃতি অনেক উন্নত সংস্কৃতি, এখানে ঘোল পাখি দিয়ে চুরি করে খাবো এটা চলতে পারে না। তার জন্য আমাদের আশা, আমাকে কে ভালো মানুষ মনে করছেন? আমি আমার তাগিদে এসেছি, আমি সাড়া দেবো। আমি ভোটে জিতবি না জিতি সেটা পরে দেখা কথা হবে, কিন্তু আমাকে দেখে, অভিজিৎ গাঙ্গুলিকে দেখে অনেক ভালো মানুষ, অনির্বাণ গাঙ্গুলিকে দেখে অনেক ভালো মানুষ রাজনীতিতে আসবেন। এবং রাজনীতিতে আগে শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনি কি বলে আশুতোষ মুখার্জি, বিধানচন্দ্র রায়, সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, সব ভালো মানুষরা আগে রাজনীতিতে আসছে। এখন যত সব চোর ছেঁচড়ারা রাজনীতিতে আসছে। বলবেন কী করে? রাজনীতির একটা প্রফেশন হয়ে গেছে, বড়লোক হওয়ার একটা সহজ রাস্তা হয়ে গেছে। এটা ভাঙতে হবে পশ্চিমবঙ্গে। এবং আজকে যদি চেষ্টা করি হয়তো দেখা যাবে 50 বছর পরে ঠিক হবে। চেষ্টা তো করতে হবে একদিন। যদি হেরে যান রাজনীতিটা করবেন? হ্যাঁ, আমি রাজনীতি করার জন্য এসেছি। আমি ডাক্তারিটাকে বেসিক্যালি ডাক্তারি প্রফেশনটা ছেড়ে দিয়ে আমি রাজনীতি করবো বলেই রাজনীতি এসেছি। আমি শখের রাজনীতি করার জন্য এখানে আসিনি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সোজাসাপটা ডাক্তারবাবু আমার পাশে বসে আছেন। একদম আদ্যপ্রান্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তার কথাবার্তায়, ক্ষুরোদার কথাবার্তায় রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ছাপ স্পষ্ট। লড়াইটা অধীরবাবুর বিরুদ্ধে, ইউসুফ পাঠানের বিরুদ্ধে। আসল যে ফলাফল 4 জুন কি হয় দেখবেন, কিন্তু যদি হেরে যান তবুও তিনি রাজনীতি করবেন, এরকমই বললেন আমার পাশে বসা চিকিৎসক, বহরমপুরের বিজেপি প্রার্থী। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।